আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে স্বাগতম। এখন পড়ছি শহীদ জিয়াউর রহমানের লিখিত বই আমার রাজনীতির রূপরেখা এর অষ্টম পর্ব। পার্টির আদর্শ, দ্বিতীয় অধ্যায়। জনগণের সংগঠন, স্বনির্ভর গ্রাম সরকার। আমাদের জাতীয় সংহতি সুদৃঢ় করা এবং শান্তিপূর্ণ বিপ্লব সফল করার মূলে রয়েছে স্বনির্ভর গ্রাম সরকার। বাংলাদেশের বর্তমানে অন্যতম সমস্যা হচ্ছে আমাদের গ্রাম সমাজ বলতে কিছুই নেই। গ্রামীণ জীবনও নেহায়েত অগোছালো। এর জন্য সম্পূর্ণ দায়ী বহু শতাব্দীর বিদেশি শাসন ও শোষণ, যে কারণে আমাদের পল্লীবাসীরা নিজেদেরকে সামাজিক, অর্থনৈতিক বা রাজনৈতিকভাবে সংগঠিত করতে পারে নাই। এর ফলশ্রুতিতে দাঁড়িয়েছে এই যে আমাদের গ্রামাঞ্চলে উৎপাদনের সকল উপাদান বর্তমান থাকা সত্ত্বেও সেগুলির কোনো সদ্ব্যবহার করা হয়নি। আমাদের রয়েছে উর্বর জমি, অফুরন্ত পানি এবং বিরাট জনগোষ্ঠী, কিন্তু এর কোনোটি আমরা যথার্থভাবে সুসংহত ও সুসংগঠিত করে প্রাকৃতিক সম্পদ সদ্ব্যবহারের জন্য নিয়োজিত করতে পারিনি। স্বর্ণপ্রসূ জমি আর পানি সম্পদকে দেশবাসীর কল্যাণে কাজে লাগাতে ব্যর্থ হয়েছি। বরং আমাদের জমি, পানি সম্পদ আর জনসাধারণকে সর্বতোভাবে শোষণ করে পুরো ফায়দা উঠিয়েছে বিদেশি শাসক গোষ্ঠী। তাই এখন আমাদের একমাত্র উপায় হলো অনুপ্রেরণা দিতে হবে। এর অর্থ হলো দেশের প্রতিটি গ্রামে, অর্থাৎ ৬৮,০০০ গ্রামের প্রত্যেকটিতে আমাদের দলের সম্পূর্ণ কমিটি গঠন করতে হবে। সাথে সাথে প্রত্যেকটি গ্রামে আমাদের সংগঠনের ৩টি প্রধান অঙ্গদল থাকতে হবে। এগুলি হলো যুব, মহিলা এবং কৃষক অঙ্গদল। তবে গ্রাম পর্যায়ে জনগণকে রাজনৈতিকভাবে অনুপ্রেরণা দিলেই যথেষ্ট হবে না, বরং এই প্রক্রিয়াকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে এবং সম্পূর্ণ করতে হবে। জনগণকে সামাজিক ও অর্থনৈতিকভাবে সংগঠিত করতে হবে। বিকেন্দ্রীকরণ প্রক্রিয়ার মাধ্যমে জনগণকে গ্রাম পর্যায়ে আরও ক্ষমতা দিতে হবে, যাতে করে সমাজের প্রথম স্তরেই, অর্থাৎ গ্রাম পর্যায়ে তারা শক্তি ও সামর্থ্য অর্জন করতে সক্ষম হয় এবং জমি ও পানি সম্পদের উন্নয়নের জন্য তারা তাদের জীবনযাপনের গুণগত মান উন্নয়নের উদ্দেশ্যে প্রতিটি ক্ষেত্রে সর্বাধিক পরিমাণ উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হয়। সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এই সামাজিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানটির নামই হবে স্বনির্ভর গ্রাম সরকার। গ্রামের সকল জনগণ, নারী পুরুষ নির্বিশেষে সবার মত ঐক্যের উপর নির্ভর করে গড়ে উঠবে এই স্বনির্ভর গ্রাম সরকার। আসলে এটা একটা কমিটির আকারে গঠিত হবে। এই কমিটির প্রধানের নাম হবে গ্রাম প্রধান, যিনি সকলের মতামতের ভিত্তিতে সরাসরিভাবে সমর্থিত হবেন। গ্রামের বিভিন্ন গ্রুপ, অর্থাৎ পেশাদারী সংগঠন থেকে এই কমিটিতে প্রতিনিধিত্ব থাকাতে, যাতে করে স্বনির্ভর গ্রাম সরকারের সকল পেশাদারী স্বার্থ সংরক্ষিত হয়। এই সংগঠনটির নাম দেওয়া হয়েছে স্বনির্ভর গ্রাম সরকার, কারণ আমরা চাই যে এই মৌলিক আর্থ-সামাজিক সংগঠনটি সর্ববিষয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠুক। তাই জনগণের দ্বারা এবং জনগণের জন্য সংগঠিত এই প্রতিষ্ঠানটিকে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ব্যাপারে স্বনির্ভর হওয়া সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, যাতে করে সমগ্র জাতীয় পরিকল্পনার আওতায় আমরা আগামী কয়েক বছরের মধ্যে খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে সক্ষম হই। এর অর্থ হলো প্রতিটি গ্রামকে আগামী কয়েক বছরের মধ্যে, ধরা যাক প্রায় ৫ বছরের মধ্যে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। এটা হলো সরকারের ১ নম্বর কর্তব্য। দ্বিতীয় পর্যায়ে গ্রামে যেসব শিক্ষিত অথবা আধা শিক্ষিত লোক রয়েছে তাদেরকে সংগঠিত করে আগামী প্রায় ৫ বছরের মধ্যে গ্রামের অশিক্ষিত জনগণকে লেখাপড়া শেখাবার কাজ সম্পূর্ণ করতে হবে। তৃতীয় পর্যায়ে গ্রাম সরকারকে তাদের নিজস্ব এলাকার পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করতে হবে। প্রাথমিক পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হারকে শূন্যের পর্যায়ে নিয়ে আসতে হবে। প্রাথমিকভাবে এটা খুবই কঠিন কাজ বলে মনে হতে পারে, কিন্তু যথাযথ সংগঠন ও সার্বিক অনুপ্রেরণার মাধ্যমে এ কাজ সহজসাধ্য হয়ে উঠবে। অনতিবিলম্বে স্বনির্ভর গ্রাম সরকারের প্রথম কাজ হলো তারা স্থায়ীভাবে নিজ নিজ গ্রামের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা নিশ্চিত করবে। স্বনির্ভর গ্রাম সরকারই তাই এমন একটি স্থানীয় সরকার যা একান্তভাবে জনগণের দ্বারা এবং জনগণের জন্যই গঠিত হয়েছে। প্রাথমিকভাবে এর দায়িত্বগুলো হলো: ১. খাদ্য উৎপাদন দ্বিগুণ করা, ২. নিরক্ষরতা দূর করা, ৩. পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ করা এবং ৪. স্থানীয়ভাবে আইন শৃঙ্খলা রক্ষা করা। প্রাথমিক পর্যায়ে গ্রাম প্রধান এবং কার্যকরী কমিটিগুলোকে সুসংবদ্ধ এবং দৃঢ়ভাবে গঠন করতে হবে, যাতে করে এরা বিপ্লবমুখী হতে পারে এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য অর্জনে সহায়ক হতে পারে। গ্রাম বাংলার দিকে তাকালে আমরা দেখতে পাই যে নারী পুরুষ প্রত্যেকেই নিজেদের খেয়াল খুশি মতো উদ্দেশ্যহীনভাবে
যে কোনো কাজ করে যাচ্ছে। এইসব কাজের মধ্যে নেই কোনো ঐক্যবোধ ও সংঘবদ্ধ প্রচেষ্টা ও বাস্তবভিত্তিক পরিকল্পনা। তারা প্রত্যেকেই এমন একটি ব্যক্তিকেন্দ্রিক জীবনযাপন করছে যা গ্রামীণ ঐক্য গঠনে অথবা জাতীয় লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের পক্ষে সহায়ক নয়। প্রাথমিক পর্যায়ে গ্রাম প্রধান ও কার্যকরী কমিটিগুলোকে সুসংবদ্ধ এবং দৃঢ়ভাবে সংগঠন করতে হবে যাতে করে এরা বিপ্লবমুখী হতে পারে এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য অর্জনে সহায়ক হতে পারে। তাদেরকে এটাও সুনিশ্চিত করতে হবে যাতে করে গ্রামের সকল জনশক্তির পূর্ণ সদ্ব্যবহারের মাধ্যমে ওই এলাকার জমি এবং পানি থেকে সার্বিক উৎপাদন শক্তি বৃদ্ধি পায়। কোন জমি চাষাবাদযোগ্য অথবা কোন জমি চাষাবাদযোগ্য নয় তার একটি পূর্ণ হিসাব তৈরি করতে হবে। প্রত্যেক গ্রামে খামার, পুকুর, জলাশয়, ছোট ছোট হ্রদ, হাওর বাওর, নদী ইত্যাদি মিলে কি পরিমাণ জমি পানির নিচে সেটাও নির্ণয় করতে হবে। সেচ ব্যবস্থায় যেসব সুযোগ সুবিধা বর্তমানে রয়েছে তার একটি হিসাব নিতে হবে। বর্তমান কৃষি উৎপাদন অর্থাৎ একর অথবা বিঘা প্রতি যেসব ফসল উৎপন্ন হয় তার পরিমাণ নির্ধারণ, কৃষি ব্যবস্থা আদিম কিংবা প্রগতিশীল অথবা আধুনিক ইত্যাদি বিষয়ে তাদেরকে জরিপ কাজ চালিয়ে যেতে হবে। বয়স ও কর্মক্ষমতার ভিত্তিতে তাদেরকে গ্রামের জনসংখ্যার শ্রেণী নির্ধারণ করা ছাড়াও নিজস্ব গ্রাম এলাকার জনসংখ্যার বৃদ্ধির হার, কতজন শিক্ষিত, কি তাদের মান ইত্যাদি সকল প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে। চুরি, রাহাজানি এবং অন্যান্য সব রকমের অপরাধমূলক কার্যকলাপের বিবরণ সহ স্থানীয় আইন ও শৃঙ্খলা রক্ষা সম্পর্কে তাদেরকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে। এইসব কাজ সুচারুরূপে সম্পূর্ণ হবার পর গ্রাম সরকারকে এমন পরিকল্পনা তৈরি করতে হবে যাতে করে ওই এলাকার প্রতি ইঞ্চি জমিতে একাধিক পদ্ধতির মাধ্যমে সেচের আওতাভুক্ত করা যায়। অর্থাৎ সঠিক ও যৌথ প্রচেষ্টার মাধ্যমে খাল, নদী ও পুকুরগুলিকে পুনঃখনন করতে হবে যাতে করে আমাদের জমিতে সেচের ব্যবস্থা করা যায়। এর ফলে আমাদের 1 ইঞ্চি জমিও পতিত থাকবে না, বরং কৃষিকার্যে তার পূর্ণ সদ্ব্যবহার সম্ভব হবে। এই পদ্ধতিতে পানির সরবরাহ সমবায় ভিত্তিতে গভীর অথবা অগভীর নলকূপ এবং বেশ কিছু সংখ্যক পাম্প সংগ্রহের মাধ্যমে সুনিশ্চিত করতে হবে। এই সবের অর্থ হলো সমগ্র এলাকাকে সেচের আওতায় আনতে হবে যাতে করে সারা বছরব্যাপী সেচ সুবিধার মাধ্যমে বছরে 3টি ফসল উৎপাদন করতে পারা যায়। এর মধ্যে শুকনো মৌসুমে একটি গম ফসল ও অন্যান্য সময় 2টি ধানের ফসল বা অনুরূপ কৃষিপণ্যের উৎপাদন সুনিশ্চিত করতে হবে। কোনো কোনো গ্রামে যেখানে পরিস্থিতি আরও অনুকূল সেখানে সর্বাধিক 4টি ফসল উৎপাদন করা সম্ভব হবে। প্রত্যেক গ্রামকে তার চাহিদা অনুযায়ী তুলা উৎপাদনের ব্যবস্থা করতে হবে। শুকনো মৌসুমে সমবায়ের মাধ্যমে এই তুলার চাষ করতে হবে যাতে করে প্রত্যেকটি গ্রাম তার নিজস্ব কাপড়ের চাহিদা মেটাতে সক্ষম হয়। প্রত্যেকটি গ্রামের জনগণকে তাদের নিজস্ব প্রচেষ্টায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ছোট আকারের খাদ্য গুদাম গড়ে তুলতে হবে যেখানে তাদের সুবিধামতো একটি নির্দিষ্ট পরিমাণ খাদ্যশস্য মজুত থাকবে যাতে করে দুঃসময়ে অর্থাৎ খরা, বন্যা বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় এই খাদ্য মজুত থেকে সুফল পাওয়া যায়। শুধুমাত্র ধান চালের মজুত গড়ে তুললেই চলবে না, গ্রামের জনগণকে ভোজ্য তেল এবং সুবিধামতো বিভিন্ন ধরনের ডাল মজুত করতে হবে। এছাড়া সামগ্রিকভাবে খাদ্যের পরিমাণ বৃদ্ধির জন্য স্বনির্ভর গ্রাম সরকারের তত্ত্বাবধানে সড়ক, রেললাইন এবং বাঁধের 2 ধারে ফলমূলের গাছ লাগাতে হবে। এইভাবে জনগণ প্রচুর পরিমাণ ফল খেতে পারবে এবং তাদের প্রয়োজনীয় খাদ্যশস্যের অভাব দূর করতে পারবে। আমাদের দেশে গাছপালার বহুমুখী ব্যবহার রয়েছে। অধিক সংখ্যায় বৃক্ষরোপণ করতে পারলে আমাদের জ্বালানি সমস্যারও লাঘব হবে। তবে সবচেয়ে বড় কথা হলো যখনই কোনো জায়গায় একটি গাছ কাটা হবে ঠিক তখনই ওই জায়গায় 3 থেকে 4টি নতুন চারা লাগাতে হবে। এটা করতে হবে বাধ্যতামূলকভাবে এবং প্রয়োজনের তাগিদে, বাঁচার তাগিদে। আমাদের পানি সম্পদের প্রতিটি বিন্দু কাজে লাগিয়ে মাছ উৎপাদনের জন্য অর্থাৎ প্রতিটি পুকুর, খাল, বিল, নদী, হাওর ও হ্রদের পর্যাপ্ত পরিমাণ মাছের চাষ করতে হবে এবং এ কাজে আমাদের যুব সম্প্রদায়কে ও মহিলা সম্প্রদায়কেও উদ্বুদ্ধ করতে হবে এবং তাদের শ্রমকে সার্থকভাবে কাজে লাগাতে হবে। একইভাবে আমাদের দেশে অসংখ্য হাঁস, মুরগি ও গরু ছাগলের খামার গড়ে তুলতে হবে। এই ব্যাপারে মহিলাদের ভূমিকাই হবে প্রধান। প্রতিটি গ্রামে প্রচুর পরিমাণে শাকসবজি উৎপন্ন করতে হবে। এভাবে দেখা যাবে যে প্রতিটি গ্রামে অল্প সময়ের মধ্যে খাদ্যশস্য, অন্যান্য কৃষিদ্রব্য এবং মাছ, হাঁস, মুরগি ও গো সম্পদের উদ্বৃত্ত ফসল ও অন্যান্য দ্রব্য সম্ভব তারা নিজেরাই সমবায়ের মাধ্যমে বাজারজাত করতে পারবেন। পরবর্তী পর্যায়ে সমগ্র দেশের উদ্বৃত্ত পণ্য বিদেশে রপ্তানি করা হবে। এজন্য আমাদের এখন থেকেই দ্রব্য পরিবহন ও বাজারজাতকরণের উপায় সম্পর্কে গভীরভাবে চিন্তাভাবনা করা দরকার।
নিরক্ষরতা দূরীকরণের কাজে স্বনির্ভর গ্রাম সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গ্রামের শিক্ষিত নারী পুরুষকে তারা এ কাজে নিয়োজিত করবেন। এমনকি যেসব ছেলেমেয়েরা ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়েছে তাদেরকেও ছোট ছোট গ্রুপ করে নিরক্ষরতা দূরীকরণের কাজে সাফল্যজনকভাবে নিয়োজিত করা যেতে পারে। অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে 5 থেকে 6 মাসের মধ্যে একজন নিরক্ষর ব্যক্তি যে পরিমাণ বিদ্যা আয়ত্ত করতে পারে তা ছোট ছোট চিঠিপত্র লেখার কাজ, খবরের কাগজ পাঠ করা বা হিসাবপত্রের কাজ মোটামুটি ভালোভাবেই সম্পন্ন করার জন্য যথেষ্ট। নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে যে সামগ্রিক জাতীয় কাঠামো বা রূপরেখার কল্পনা করা হয়েছে তারই প্রেক্ষিতে স্বনির্ভর গ্রাম সরকারগুলো তাদের প্রচেষ্টা চালিয়ে যাবে। স্বনির্ভর গ্রাম সরকারগুলির সক্রিয় সহযোগিতার ফলে আগামী 5 থেকে 6 বছরের মধ্যে সমগ্র দেশ থেকে নিরক্ষরতা সম্পূর্ণভাবে দূর করা সম্ভব হবে। পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা পল্লী এলাকায় জনগণের মধ্যে ইতিমধ্যেই বিশেষ প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছি এবং জাতীয় এবং অস্তিত্ব রক্ষার তাগিদে তাদের, বিশেষ করে মহিলাদের, পরিবার পরিকল্পনা গ্রহণে উদ্বুদ্ধ করতে সক্ষম হয়েছি। এই ব্যাপারে মহিলাদের ভূমিকা প্রশংসনীয় এবং সামগ্রিকভাবে তা আশাবাদের সঞ্চার করেছে। আজকের দিনে আমাদের সামনে যে স্লোগান রয়েছে তা হলো, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। কিন্তু খুব শীঘ্রই এমন একটি সময় আসছে যখন আমাদের এই স্লোগান পাল্টিয়ে বলতে হবে, ছেলে হোক মেয়ে হোক একটি সন্তানই যথেষ্ট। পরিবার পরিকল্পনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভ্যাসেকটমি বা লাইগেশনই হচ্ছে সবচেয়ে নিশ্চিত ব্যবস্থা। অতএব দেখা যাচ্ছে যে সারা দেশে প্রধানত সরকারি প্রচেষ্টায় এবং কোনো কোনো ক্ষেত্রে বেসরকারি প্রচেষ্টায় অসংখ্য ক্লিনিক প্রতিষ্ঠা করা দরকার হবে, যাতে করে জনগণ স্বতঃস্ফূর্তভাবে এসব ক্লিনিকে এসে ছোট্ট অপারেশন করিয়ে নিতে পারে। প্রাথমিক পর্যায়ে জনগণকে পরিবার পরিকল্পনা গ্রহণে উদ্বুদ্ধ করার জন্য কিছু কিছু পুরস্কারের ব্যবস্থা করতে হয়েছে। কিন্তু জনগণ যখন ক্রমেই আর উৎসাহী হয়ে উঠবে, তখন অপারেশনের সঙ্গে পুরস্কারের প্রলোভনটি আর সংযুক্ত না করলেও চলবে। মনে রাখতে হবে, সমগ্র ব্যাপারটি খুবই নাজুক এবং এই ব্যাপারে বিশেষ সাবধানতা ও বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে, যাতে জনগণই এই ব্যবস্থার উপর ভরসা রাখতে পারে। এভাবে অগ্রসর হলেই আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচি কখনো বিরূপ সমালোচনা বা প্রতিক্রিয়ার সম্মুখীন হবে না। জনগণকে এমনভাবে বোঝাতে হবে যাতে তারা নিজেরাই এগিয়ে আসে। মোট কথা, এই গুরুত্বপূর্ণ জাতীয় সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা ব্যর্থতার সম্মুখীন হতে চাই না। আমরা চাই পূর্ণ সাফল্য। পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যর্থতার কোনো অবকাশ নেই। এটা জনগণের বাঁচামরার প্রশ্ন এবং জাতীয় অস্তিত্ব রক্ষার প্রশ্ন। এক্ষেত্রে আমাদের জনগণকে নারী পুরুষ নির্বিশেষে দেশপ্রেম ও বিশেষ বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। ইতিমধ্যেই স্কুল কলেজে পাঠরত আমাদের যে তরুণ সমাজ রয়েছে তাদেরকেও ধীরে ধীরে পরিবার পরিকল্পনা সম্পর্কে সাধারণ জ্ঞান অর্জন করতে হবে এবং এ ব্যাপারে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আমাদের প্রচার মাধ্যমগুলিকে কার্যকরভাবে কাজে লাগাতে হবে। জনগণের সামনে বিষয়টিকে আরও চিত্তাকর্ষকভাবে তুলে ধরতে হবে। সর্বোপরি জনগণকে রাজনৈতিকভাবে উদ্বুদ্ধ করতে হবে, অর্থাৎ প্রতিটি রাজনৈতিক দলের কর্মসূচিতে এবং তাদের রাজনৈতিক দিক দর্শন নির্ণয়ের ক্ষেত্রে পরিবার পরিকল্পনা নিয়ন্ত্রণের কথা থাকতে হবে। এটা কারো ব্যক্তিগত বা দলীয় স্বার্থে নয়, এটা করতে হবে সকল রাজনৈতিক দলের অবশ্য পালনীয় জাতীয় কর্তব্য হিসেবে, জনগণের স্বার্থে, জনগণের জন্য এবং জনগণের দ্বারা। এই ক্ষেত্রে মতানৈক্যর কোনো অবকাশ নেই। প্রতিটি গ্রাম সরকারের অন্যতম দায়িত্ব সমগ্র গ্রাম এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতি লক্ষ্য রেখে জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। গ্রাম প্রতিরক্ষা দল সংগঠন করে এই কাজ করতে হবে। এর জন্য গ্রামে উপযুক্ত লোকের অভাব নেই। এইভাবে প্রতিটি গ্রামে শান্তি ও নিরাপত্তা বিধান করে সমগ্র দেশে পূর্ণ শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা যাবে। কোনো দুষ্কৃতিকারীর কাছে বেআইনি অস্ত্র রয়েছে, তা একমাত্র গ্রামবাসীরাই নির্ভুলভাবে জানেন। গ্রামবাসীরা সহজেই এসব দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। কালক্রমে গ্রাম সরকারগুলিকে কোনো ক্ষেত্রে বিচার বা সালিশের ক্ষমতা দেওয়াও যেতে পারে, যার ফলে তারা গ্রামের মানুষের বহু সমস্যার সমাধান করতে পারবে এবং তাদের প্রতি সুবিচার করতে পারবে। এসব ব্যবস্থা প্রবর্তন করা গেলে কোর্ট কাচারিতে মামলা মোকদ্দমার সংখ্যাও কমে যাবে। স্বনির্ভর গ্রাম সরকার যে 4টি মৌলিক সমস্যার সমাধান দেবে সেগুলো হচ্ছে খাদ্যশস্যের উৎপাদন দ্বিগুণ করা, নিরক্ষরতা দূর করা, জনসংখ্যা নিয়ন্ত্রণ করা এবং আইন শৃঙ্খলা নিশ্চিত করা। এক কথায় আমরা বলতে পারি যে অতীতের সকল বঞ্চনা ও শোষণের অবসান ঘটিয়ে স্বনির্ভর গ্রাম সরকার ব্যবস্থা জনগণকে তাদের জীবনের সকল পর্যায়ে সুসংগঠিত করবে।
এবং অব্যবহৃত জনসম্পদের পূর্ব ব্যবহার নিশ্চিত করে অতি অল্প সময়ের মধ্যে তাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন এনে দেবে। আজকে সারা দেশে যে শান্তিপূর্ণ বিপ্লব অনুষ্ঠিত হচ্ছে, তাতে আমাদের সফলতা এমনভাবে আসবে যা কখনো কেউ কল্পনা করেনি। মনে রাখতে হবে যে আমাদের জনগণ সকল শক্তির উৎস এবং তারাই সকল সমস্যার সমাধান দেবে। তাদেরকে বিশ্বাস করতে হবে, তাদের আস্থাভাজন হতে হবে, তাদেরকে সংগঠিত করতে হবে, তাদেরকে নেতৃত্ব প্রদানের সুযোগ দিতে হবে। তবেই তারা স্বতঃস্ফূর্তভাবে জাতীয় সমস্যা সমাধানে এগিয়ে আসবে। সমস্যা সমাধানের সকল চাবিকাঠি তাদের হাতে। গ্রাম প্রতিরক্ষা দলের কথাই ধরা যাক। খুব সাধারণভাবে গ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আজ থেকে ৩-৪ বছর আগে এটির গোড়াপত্তন হয়েছিল। বর্তমানে গ্রামাঞ্চলে এই প্রতিষ্ঠানটি জনগণের মনে বেশ আশার সঞ্চার করেছে। বহু লোক দেশ সেবায় মনোভাব নিয়ে এতে যোগদান করেছে। বর্তমানে এদের সংখ্যা ১৫ লাখের কাছাকাছি হবে। আমরা এ প্রতিষ্ঠানকে পুনর্গঠন ও সম্প্রসারণ করার কাজে হাত দিয়েছি এবং আমরা আশা করছি ১৯৮১ সাল নাগাদ গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য সংখ্যা ১ কোটিতে দাঁড়াবে। বলা বাহুল্য, এখন থেকে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে এ দলের অন্তর্ভুক্ত করা হবে। গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য ও সদস্যদের এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হবে যে তাদেরকে সকল প্রকার জাতীয় উন্নয়নমূলক কাজে, যেমন বিভিন্ন অর্থনৈতিক পরিকল্পনা, জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত করা যায়। বর্তমানে এ দলের যে সাংগঠনিক কাঠামো রয়েছে তাকে সময়োপযোগী করতে হবে। এর পরিবর্তন সাধন করে অধিক সংখ্যক সদস্যা পরিচালনার উপযুক্ত করে একে গড়ে তুলতে হবে। এ দলকে উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়নের জন্য অন্যতম সার্থক হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে। স্বনির্ভর গ্রাম সরকার, গ্রাম প্রতিরক্ষা দল একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করবে এবং আমাদের জীবন পদ্ধতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকবে। জাতীয় অগ্রগতির ক্ষেত্রে, সামগ্রিক উৎপাদনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে এবং জরুরি পরিস্থিতি উদ্ভব হলে তারা তখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাদেরকে এমনভাবে প্রশিক্ষণ দিতে হবে এবং পরিচালিত করতে হবে যাতে করে জাতীয় পর্যায়ে যে কোনো প্রয়োজনে অতি অল্প সময়ের মধ্যে তাদের সাহায্য পাওয়া যায়। প্রতিটি গ্রামে কৃষিক্ষেত্রে এবং কুটির শিল্পের ক্ষেত্রে সমবায় পদ্ধতি সংগঠন করা এবং তা পরিচালিত করা স্বনির্ভর গ্রাম সরকারের অন্যতম দায়িত্ব। সমবায়ের গুরুত্ব নতুন করে বলার অপেক্ষা রাখে না। সারা দেশে ১৯৮০ সাল থেকে সমবায় বছর রূপে পালিত হচ্ছে। ইতিমধ্যেই বহু গ্রামে সমবায়ের সাফল্য পরিলক্ষিত হচ্ছে। ছোট বড়, ধনী দরিদ্র নির্বিশেষে সকলকে বেঁচে থাকার একমাত্র উপায় এই যৌথ পদ্ধতি। স্বনির্ভর গ্রাম সরকার ব্যবস্থা আমাদের দেশে সবেমাত্র প্রবর্তিত হলো। নিয়মিত পরীক্ষা নিরীক্ষা, পর্যালোচনা ও মূল্যায়নের দ্বারা আমরা গ্রাম সরকার পদ্ধতিকে এমন একটি পদ্ধতিতে রূপান্তরিত করতে সক্ষম হব যা আমাদের জাতীয় চাহিদা মেটাতে সক্ষম হবে এবং সকল প্রকার জাতীয় চেতনাকে উজ্জীবিত করতে সক্ষম হবে। এ কথা বলার অপেক্ষা রাখে না যে স্বনির্ভর গ্রাম সরকার হচ্ছে আমাদের জাতীয় সংহতি ও শান্তিপূর্ণ বিপ্লবের ক্ষেত্রে এক বিরাট পদক্ষেপ। উন্নয়নের প্রয়োজনে খনিজ সম্পদের অনুসন্ধান ও ব্যবহার। বাংলাদেশ বিপুল সম্পদে সমৃদ্ধ একটি দেশ। অতীতে এর সম্ভাব্যতা সম্পর্কে কোনোদিনই উপযুক্ত জরিপ চালানো হয়নি কিংবা দেশের নেতৃবর্গ এর প্রয়োজনীয়তা অনুভব করেননি। ফলে আমাদের উন্নয়নের জন্য অপরিহার্য এই বিশেষ ক্ষেত্রটিতে অর্থাৎ খনিজ সম্পদের অনুসন্ধান ও ব্যবহারের ব্যাপারে সরকারগুলি ছিলেন উদাসীন এবং নিষ্ক্রিয়। এখন দেখা যাচ্ছে বাংলাদেশের প্রায় সব এলাকাতেই রয়েছে প্রাকৃতিক গ্যাসের অফুরন্ত সঞ্চয়। বর্তমানে যা আমরা পেয়েছি, ভবিষ্যতে অনুসন্ধান চালালে তার চাইতেও অনেক গুণ বেশি গ্যাসের সন্ধান পাওয়া যাবে। তারপর রয়েছে কয়লা ও চুনাপাথর, যার সঞ্চয়ের পরিমাণও প্রায় অফুরন্ত, এবং রাস্তাঘাট ও গৃহ নির্মাণের জন্য যা অত্যন্ত দরকারি সেই কঠিন শিলার সঞ্চয়ও আমাদের রয়েছে অঢেল। আমাদের ভূগর্ভে তেলের অস্তিত্বের সুনিশ্চিত আভাসও আমরা পেয়েছি। সিলেটের পাথারিয়া, চট্টগ্রামের সীতাকুণ্ড এবং উপকূলবর্তী সমুদ্রে তেল অনুসন্ধান প্রচেষ্টা সফল হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এছাড়া সীমিত পরিমাণ হলেও দেশের সমুদ্র সৈকত ও অন্যান্য এলাকায় অত্যন্ত মূল্যবান কিছু ধাতব উপাদানের সন্ধানও আমরা পেয়েছি। আমাদের এই বিপুল সম্পদরাজি ইন্ধন শক্তির জন্য কয়লা, সিমেন্টের জন্য চুনাপাথর এবং রাস্তাঘাট ও দালানকোঠার জন্য কঠিন শিলা, এই সবই আমাদের উন্নয়নের সুষ্ঠু বিকাশের জন্য দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে যতটা সম্ভব খুঁজে বের করা এবং কাজে লাগানো অপরিহার্য। এজন্য আমাদের নিম্নোক্ত কর্মপন্থা গ্রহণ করা দরকার। ক. প্রাকৃতিক গ্যাস।
বাখরাবাদ ও তিতাস সহ সিলেট, নোয়াখালী ও চট্টগ্রামে সবকটি কূপ খনন করে পুরোপুরি কাজে লাগাতে হবে। দেশের অন্যান্য যেসব এলাকায় গ্যাস পাবার সম্ভাবনা উজ্জ্বল, সেখানে যথাযথ জরিপ চালিয়ে কূপ খনন করতে হবে। সেই সঙ্গে প্রাকৃতিক গ্যাসের প্রধান কূপগুলিকে সংযুক্ত করে একটি জাতীয় গ্যাস পাইপলাইন নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। এ পর্যন্ত আমরা প্রধানত দেশের পূর্বাঞ্চলেই গ্যাসের সন্ধান পেয়েছি। এরপর থেকে আমাদের দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে, যেমন বরিশালের হিজলা, মুলাদি, বাগেরহাটের সিংড়াতে ব্যাপকভাবে গ্যাস অনুসন্ধান তৎপরতা শুরু করতে হবে। প্রান্তিক এলাকাগুলি এবং সেই সঙ্গে মধুপুরগড়েও আমাদের ব্যাপক জরিপ চালানো দরকার। উপকূলবর্তী কুতুবদিয়া দ্বীপে আমরা ইতিমধ্যে গ্যাসের সন্ধান পেয়েছি। কাজেই উপকূলীয় মহীসোপানেও আমাদের অবশ্যই গ্যাস ও তেলের জন্য অনুসন্ধান তৎপরতা জোরদার করতে হবে। অত্যন্ত দ্রুততার সঙ্গে আমাদের সকল গ্যাস ক্ষেত্রের উন্নয়নের কাজ হাতে নিতে হবে এবং ব্রহ্মপুত্রের ওপর গ্যাস পাইপ লাইন টেনে নিয়ে এবং পশ্চিমাঞ্চলের সকল গ্যাস ক্ষেত্রকে পরস্পর সংযুক্ত করে সারা দেশ জুড়ে গ্যাসের ব্যবহার চালু করতে হবে। বর্তমানে প্রাকৃতিক গ্যাস পাওয়া যাচ্ছে এবং ভবিষ্যতে যেসব জায়গাতে পাওয়া যাবে তার ভিত্তিতে দেশের সর্বত্র ব্যাপকভাবে গ্যাস চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করতে হবে। হিজলা, মুলাদি এবং সিংড়ায় প্রাকৃতিক গ্যাস পাবার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। প্রথম পর্যায়ে এই দুটি এলাকার গ্যাস কেবল বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহৃত হবে। একই সঙ্গে দেশের রাসায়নিক সার উৎপাদন এবং কলকারখানায় জ্বালানি সরবরাহের কাজে গ্যাসকে আরও অধিক পরিমাণে কাজে লাগাতে হবে। গ্যাস থেকে কৃত্রিম তন্তু উৎপাদন করা যায়। পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সগুলিতে এই ধরনের তন্তু উৎপাদনের ব্যবস্থা করলে আমাদের কাপড়ের ঘাটতি পূরণে বিপুলভাবে সহায়ক হবে। প্রাকৃতিক গ্যাস এবং তা থেকে উপজাত দ্রব্যকে বিবিধভাবে কাজে লাগিয়ে পাম্পের মোটর, সেচ কাজে ব্যবহারযোগ্য নলকূপ এবং মোটরগাড়ি চালানোর ব্যবস্থা করা যেতে পারে এবং তা করলে আমাদের ক্রুড অয়েল ও ডিজেল আমদানির পরিমাণ যথেষ্ট হ্রাস পাবে। দেশের শহর এবং পল্লী এলাকায় গৃহস্থলীর কাজও আরও বেশি করে গ্যাসের ব্যবহার চালু করতে হবে। আমাদের আরও অধিক পরিমাণে গ্যাস কনডেনসেট উৎপাদনের জন্য প্রচেষ্টা জোরদার করতে হবে, যাতে করে ডিজেল ও পেট্রোলের চাহিদা কমাতে পারা যায়। প্রাকৃতিক গ্যাস থেকে নানা ধরনের কেমিক্যালস উৎপাদনের জন্য উপযুক্ত শিল্প স্থাপন করতে হবে। আমাদের যেহেতু আরও অধিক পরিমাণ বৈদেশিক মুদ্রা উপার্জন দরকার, সেই জন্য প্রতিবেশী দেশগুলোতে পাইপলাইনের সাহায্যে বাণিজ্যিক ভিত্তিক গ্যাস বিক্রি করা অসমীচীন হবে না। তাছাড়া তরলীকৃত অবস্থায় এবং অন্যান্যভাবেও এই গ্যাস বিদেশে রপ্তানি করা যেতে পারে। এখানে উল্লেখ করা দরকার, আমাদের সঞ্চিত প্রাকৃতিক গ্যাসের পরিমাণ এতই বিপুল যে আমাদের প্রমাণিত কিংবা আনুমানিক সঞ্চয়ের পরিমাণ কখনো নিঃশেষিত হবে সেই প্রশ্ন এই মুহূর্তে অবান্তর। কারণ এটা প্রায় নিশ্চিত যে আগামী বছর দশকের মধ্যেই সৌরশক্তি, সাগরের ঢেউ এবং নদীর স্রোতধারা থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া চালু করা যাবে। এখন আমাদের যেটা দরকার তা হলো দেশকে অতি দ্রুত উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া এবং এজন্য জ্বালানি সরবরাহ সবচেয়ে বেশি জরুরি। বিশ্বে তেলের দর যেভাবে বেড়ে চলেছে, তার ফলে প্রাকৃতিক গ্যাসের গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে এই সুযোগকে আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে। তেল, আমাদের দেশে তেল পাবার প্রায় সুস্পষ্ট সম্ভাবনা রয়েছে। বস্তুত ১৯২৫ সালের দিকে সিলেট জেলার পাথারিয়া অঞ্চলে তেল পাওয়া গিয়েছিল, কিন্তু এখানে তেলকূপ মাত্র ১,০০০ মিটার খনন করে তেল অনুসন্ধানের কাজ বন্ধ করে দেয়া হয়। এই অজুহাত দেখিয়ে যে এখানে তেল পাওয়া গেলেও অর্থনৈতিক দিক থেকে তা আহরণের উপযোগী নয়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখানকার যথেষ্ট অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজকের দিনে বিজ্ঞানের এই অগ্রগতির সময় ৫,০০০ মিটার কিংবা তার চেয়েও বেশি পর্যন্ত গভীর তেলকূপ খনন কোনো দুরূহ কাজ নয়। এসব থেকে বোঝা যাচ্ছে যে তেল আমরা পাবই। ভবিষ্যতে সব অনুসন্ধান ও জরিপ কাজ তেল পাবার উদ্দেশ্যেই চালানো হবে। এতে করে সুবিধা হবে যে সব জায়গায় তেল পাওয়া না গেলেও আরও বেশি পরিমাণে গ্যাস আমরা পাবই। দেশের যেসব জায়গায় তেল পাওয়ার সুস্পষ্ট সম্ভাবনা রয়েছে, সেসব অঞ্চলে আর সময় নষ্ট না করে তেল অনুসন্ধান কাজ শুরু করতে হবে। এসব অঞ্চলের মধ্যে পাথারিয়া, বিয়ানীবাজার, সীতাকুণ্ড, বেগমগঞ্জ ও উপকূলের অদূরবর্তী এলাকাগুলি বিশেষ উল্লেখযোগ্য। আমাদের প্রয়োজন সরকারি ও বেসরকারি পর্যায়ে বিদেশি সহযোগীদের উৎসাহিত করে তাদের সঙ্গে একযোগে ব্যাপক হারে তেল ও প্রাকৃতিক গ্যাসের জন্য জরিপ ও অনুসন্ধান এবং উন্নয়নের কাজে অংশগ্রহণের জন্য যথেষ্ট উৎসাহ দেখা গেছে। বিশ্বব্যাংকও এই ব্যাপারে প্রচুর উৎসাহ প্রকাশ করেছেন। দুনিয়ার তেল বিশেষজ্ঞরা মনে করেন যে আমাদের দেশে যেহেতু অফুরন্ত গ্যাসের ভাণ্ডার রয়েছে, সুতরাং স্বাভাবিকভাবেই আমাদের মাটির তলায় তেলও রয়েছে। আমাদের প্রয়োজন দেশে তেল ও গ্যাস অনুসন্ধান ও আহরণের জন্য নিজেদের লোকের মধ্যে কারিগরি জ্ঞান ও যোগ্যতা গড়ে তোলা।
এইসব কাজে অভিজ্ঞ ও যোগ্য বাংলাদেশি যারা বিদেশে আছেন তাদেরকে প্রয়োজন মতো দেশে ফিরিয়ে আনতে হবে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়কে এর জন্য যথাযথভাবে পুনর্গঠিত করতে হবে। কয়লা। জামালগঞ্জে কয়লা মজুদের পরিমাণ প্রচুর। যদিও এই কয়লা মজুদ প্রায় ৩,০০০ ফুট মাটির তলায়, তবুও আজকাল আধুনিক বিজ্ঞানের যুগে ৩,০০০ ফুট গভীর থেকে কয়লা আহরণ ও উত্তোলন কোনো দুরূহ কাজ নয়। আজ শুধু আমাদের পূর্ণ উদ্যমে কয়লা আহরণের কাজে লাগতে হবে, যাতে করে আগামী ৩-৪ বছরের মধ্যেই কয়লা উত্তোলনের কাজ পুরোপুরি চলতে পারে। এই ব্যাপারে আমরা বেলজিয়াম, রোমানিয়া, অস্ট্রেলিয়া, পোল্যান্ড প্রভৃতি দেশ ও প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করতে পারি। চুনাপাথর। জয়পুরহাটে আমাদের চুনাপাথরের অফুরন্ত মজুদ রয়েছে। এই চুনাপাথর আহরণের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। দ্রুত এই চুনাপাথর তুলে দেশের অভ্যন্তরে আমাদের সিমেন্টের কারখানা বসাতে হবে, যাতে করে আমাদের দেশের সিমেন্টের চাহিদা আমরা নিজেদের কারখানা থেকে মেটাতে পারি। তাছাড়া আগামী ২-৩ বছর পর দুনিয়ার কোনো দেশই আর সিমেন্ট বিক্রি করবে না। তাতে করে সারা বিশ্বে সিমেন্টের চাহিদা বাড়তে থাকবে। এখন আমাদের দরকার অনতিবিলম্বে দেশে বেশ কয়েকটি সিমেন্ট কারখানা স্থাপন করা। কঠিন শিলা। আমাদের দেশে কোনো শিলা পাহাড় নেই, এটা অত্যন্ত দুর্ভাগ্যের কথা। কিন্তু দিনাজপুর জেলার মধ্যপাড়ায় মাটির নিচে মাত্র ৫০০ ফুট গভীরে আমাদের প্রচুর কঠিন শিলা মজুদ রয়েছে। এই কঠিন শিলা আহরণের পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। যত দ্রুত সম্ভব আমাদের এই কঠিন শিলা উত্তোলন করে এর সাহায্যে আমাদের পথঘাট তথা যোগাযোগ ব্যবস্থাকে উন্নত ও আধুনিক পর্যায়ে আনতে হবে। মনে রাখতে হবে যে আমরা খুব শিগগিরই বিশ্বে রপ্তানিকারী দেশের কাতারে এসে যাচ্ছি এবং আমাদের রপ্তানি পণ্যের মধ্যে খাদ্যশস্য হবে অন্যতম। সুতরাং রপ্তানির কাজে ব্যবহারের জন্য দেশের দুটি বন্দরের সঙ্গে সংযোগ রক্ষার উদ্দেশ্যে উন্নতমানের রাস্তাঘাট থাকা অপরিহার্য। এর জন্য কঠিন শিলা উত্তোলন ও ব্যবহার আমাদের এত জরুরি। দেশের সর্বোচ্চ ভবনাদি নির্মাণের জন্য আমাদের প্রচুর কঠিন শিলা দরকার। বাংলাদেশের সর্বাত্মক ও সর্বমুখী উন্নয়নের জন্য আমাদের সকল প্রাকৃতিক সম্পদের পূর্ণ অনুসন্ধান, আহরণ ও সদ্ব্যবহার করতেই হবে। এই কাজে বিলম্বের কোনো অবকাশ নেই। যে প্রাকৃতিক সম্পদের উপর আমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে সেগুলি হচ্ছে গ্যাস, তেল, কয়লা, চুনাপাথর ও কঠিন শিলা। বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা। আধুনিক বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা হচ্ছে সকল উন্নয়নের চাবিকাঠি। আমাদের জাতীয় জীবনের সকল ক্ষেত্রে উন্নয়ন প্রচেষ্টায় বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার ব্যাপক ও বাস্তব বিকাশ তাই আমাদের শান্তিপূর্ণ বিপ্লবের সাফল্য নিশ্চিত করার জন্য অপরিহার্য। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে পূর্ণ গতিসঞ্চার না করা পর্যন্ত বিশ্বের কোনো জাতি উন্নয়ন হাসিল করতে পারবে না। তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণের সময় আমাদের এসেছে। কাজেই বিজ্ঞান ও প্রযুক্তিকে আমাদের বৈষয়িক উন্নয়নের ভিত্তি হিসেবে দাঁড় করাতে হবে। আমাদের জাতীয় জীবনের সকল স্তরে আরও অধিক সংখ্যক বিজ্ঞানী ও কারিগর আমাদের গড়ে তুলতে হবে। একই সঙ্গে পল্লী এলাকার জন্য আমাদের বিপুল সংখ্যক ক্ষুদে কারিগর সৃষ্টি করতে হবে, কারণ তাছাড়া পল্লী উন্নয়নের কাজ অসম্ভব হয়ে পড়বে। অপর কথা, আমাদের গোটা জাতিকে বড়, মাঝারি এবং ক্ষুদ্র বিজ্ঞানী ও কারিগরের একটি জাতিতে রূপান্তরিত করতে হবে। দেশে ও বিদেশে আমাদের বিজ্ঞানী ও টেকনিশিয়ানদের সংখ্যা কত, প্রথমে একটা জরিপ চালিয়ে তা নিরূপণ করা দরকার। এরপর দেখতে হবে বিভিন্ন সেক্টরে আমাদের জাতীয় উন্নয়নের বিভিন্ন পর্যায়ে কাজ চালানোর জন্য কতজন বিজ্ঞানী, টেকনিশিয়ান আমাদের দরকার। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মামুলি পুঁথিগত বিদ্যার মাত্রা কমিয়ে তার বদলে বিজ্ঞান ও প্রযুক্তিগত ও বৃত্তিমূলক প্রশিক্ষণের উপর জোর দিতে হবে, যাতে করে এই শিক্ষাকে বস্তুগত উপার্জনের কাজে লাগাতে পারা যায়। আমাদের সুপরিকল্পিতভাবে এমন ব্যবস্থা নিতে হবে যেন সাধারণ শিক্ষাদানের স্কুল ও কলেজগুলো পর্যায়ক্রমে শুধুমাত্র বিজ্ঞান ও কারিগরি শিক্ষাদানমূলক প্রতিষ্ঠানে রূপান্তরিত হতে পারে। দেশে শিশু, কিশোর ও উঠতি বয়সী ছেলেমেয়েদের মধ্যে বিজ্ঞান শিক্ষাকে উৎসাহিত করার ব্যবস্থা নিতে হবে। এই উদ্দেশ্যে বিভিন্ন সেক্টরে, বিভিন্ন স্তরে বিজ্ঞান শিক্ষার্থী ও কর্মরত বিজ্ঞানীদের উদ্ভাসিত নতুন কলাকৌশলের জন্য জাতীয় পর্যায়ে আকর্ষণীয় পুরস্কার দিতে হবে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের চাহিদা পূরণের জন্য আমাদের বিজ্ঞানী ও কারিগরদের একটি পুল গঠন করা প্রয়োজন এবং এজন্য দরকার হলে আইন প্রণয়নের মাধ্যমে বিদেশে কর্মরত বাংলাদেশি বিজ্ঞানী ও কারিগরদের দেশে ফিরিয়ে আনতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা সম্পর্কে একটি বাস্তব, যুক্তিপূর্ণ ও বলিষ্ঠ জাতীয় নীতি নির্ধারণ আমাদের জন্য অপরিহার্য। বিজ্ঞান ও কারিগরি বিভাগকে তাই পুনর্বিন্যস্ত করে পুরোপুরি সক্রিয় করে তুলতে হবে। দেশের বিভিন্ন সেক্টরে যেসব গবেষণাগার ও গবেষণা প্রতিষ্ঠান বর্তমান রয়েছে সেগুলি ঠিকমতো চলছে কিনা তা যাচাই করে দেখা দরকার।
প্রয়োজন বোধে সেগুলি আরও সুসংগঠিত করে তাদের কার্যক্ষমতা বৃদ্ধির ব্যবস্থা নিতে হবে। উচ্চশিক্ষিত বিজ্ঞানী এবং কারিগররা যাতে দেশের কল্যাণে তাদের পূর্ণ ক্ষমতা নিয়োজিত করতে পারেন, সেজন্য তাদের যথাসম্ভব উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করে কাজ আদায় করে নিতে হবে। দেশের সকল গবেষণার এবং গবেষণা কেন্দ্রের কাজের সমন্বয় সাধনের জন্য প্রশাসনের ভেতরে একটা উপযুক্ত ব্যবস্থা গড়ে তুলতে হবে। জাতীয় উন্নয়নের প্রয়োজনে পারমাণবিক বিদ্যুৎ শক্তি উৎপাদনের প্রতি আমাদের মনোযোগী হতে হবে। এজন্য প্রস্তাবিত 2টি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং সাভার সহ দেশের অন্যত্র পারমাণবিক গবেষণা কেন্দ্র স্থাপনের কাজ আমাদের দ্রুত বাস্তবায়িত করতে হবে। পার্টির আদর্শ, 3য় অধ্যায়। শিল্প বিপ্লব, এ কথা সবারই জানা যে বাংলাদেশ মূলত কৃষিপ্রধান একটি দেশ। তবে এ কথাটা অবশ্যই মনে রাখা দরকার যে গতানুগতিক ধারায় চাষাবাদের দিন অনেক আগেই গত হয়েছে। এখন প্রসারের পথ বেয়ে শিল্পক্ষেত্রে যে বিপ্লব সূচিত হবে, সেটা শুধু যে কৃষি উন্নয়নের জন্য দরকার তাই নয়। যে দ্রুত এবং সার্বিক উন্নয়ন আমাদের শান্তিপূর্ণ বিপ্লবের লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনেরও একটা অপরিহার্য পূর্বশর্ত। আমাদের জমির পরিমাণ অত্যন্ত সীমিত, সেই সঙ্গে জনসংখ্যা বেড়ে চলেছে অত্যন্ত দ্রুত গতিতে। এরকম পরিস্থিতিতে দেশের সর্বত্র ব্যাপকভাবে শিল্প স্থাপনের প্রয়োজন খুবই জরুরি হয়ে পড়েছে। প্রয়োজনীয় কিছু কিছু ভারী শিল্প ছাড়া আমাদের এখন দরকার বিপুল সংখ্যক মাঝারি ও ক্ষুদ্রাকায় কলকারখানা স্থাপন। এর পাশাপাশি আমাদের এমন ব্যবস্থা নিতে হবে যেন প্রত্যেক গ্রামে, এমনকি প্রত্যেক বাড়িতে কুটির শিল্প গড়ে ওঠে। এটা আমাদের অবশ্যই উপলব্ধি করা আবশ্যক। আমাদের গোটা জাতিকে একটা কারিগরের জাতিকে পরিণত করতে হবে। যান্ত্রিক ও বৈদ্যুতিক ক্ষেত্রে আমাদের প্রথমে কতগুলি মৌলিক শিল্প থাকতে হবে, যার সাহায্যে পরবর্তী পর্যায়ে অন্যান্য শিল্প প্রতিষ্ঠা সম্ভব হবে। এই মৌলিক শিল্পের মধ্যে রয়েছে জয়দেবপুরের বেসিন টুলস ফ্যাক্টরি, চট্টগ্রামের জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ও ইস্পাত কারখানা, সৈয়দপুরের অনুরূপ ধরনের রেলওয়ে ওয়ার্কশপ, খুলনা শিপইয়ার্ড ইত্যাদি। এই সবগুলি সম্প্রসারণ ও আধুনিকীকরণ দরকার হবে। একই সঙ্গে পথের ধারে মাঝে মাঝে যেমন ছোট ছোট কামরার ভেতরে যেসব ক্ষুদ্রাকায় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দেখতে পাওয়া যায়, সেরকম অসংখ্য ওয়ার্কশপ দেশের সর্বত্র গড়ে তুলতে হবে। এগুলির মাধ্যমে দেশের ভেতরে বিভিন্ন ধরনের ছোটখাটো যন্ত্রাংশ তৈরি করতে পারা যাবে। আমাদের মনে রাখতে হবে, মৌলিক শিল্পের পাশাপাশি রাস্তার ধারের এই ক্ষুদ্রাকায় কারখানাগুলি হচ্ছে দেশের শিল্পায়নের বুনিয়াদ। যৌথভাবে এবং মৌলিক শিল্প ও ক্ষুদ্রাকায় কারখানাগুলির সাহায্যে আমরা সড়ক, নৌ ও রেল পরিবহনের ইঞ্জিন ও যন্ত্রাংশ এবং পল্লী বিদ্যুতায়নের জন্য প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম ইত্যাদি তৈরি করতে সক্ষম হব। এভাবে দেশের ভেতরে একটা থেকে আরও একটা এমনই করে অসংখ্য কলকারখানা গড়ে উঠবে। এখানে আমরা একটা বিষয়ের দিকে সকলের বিশেষ দৃষ্টি আকর্ষণ করতে চাই, তা হলো আমাদের হাতে সময় অত্যন্ত কম। যে মূল্যবান সময় আমরা ইতিমধ্যে অপচয় করেছি, তা পুনরুদ্ধারের স্বার্থে এবং অতি দ্রুত শিল্পায়নের প্রয়োজনে আমাদের প্রত্যেকটি সেক্টরে সকল কলকারখানায় দিনরাত 24 ঘন্টা উৎপাদন চালিয়ে যেতে হবে। আমাদের এই লক্ষ্য অর্জনের সর্বপ্রথমে প্রয়োজন শিল্পায়নের একটি দীর্ঘমেয়াদী কর্মসূচি প্রণয়ন। অর্থাৎ এই ব্যাপারে আগামী 20 বছরের জন্য একটি মহাপরিকল্পনা বানাতে হবে। এই 20 বছরের পরিকল্পনা 5 বছর মেয়াদী 4টি পরিকল্পনায় বিভক্ত থাকবে এবং প্রত্যেকটি 5 বছর মেয়াদী পরিকল্পনা এমনই সুষ্ঠুভাবে বানাতে হবে যেন আমরা ধাপে ধাপে আমাদের শিল্পায়নের লক্ষ্য অর্জন সম্ভব করে তুলতে পারি। আমরা লক্ষ্য করেছি, বর্তমানে যেসব শিল্প বা কলকারখানা আমাদের রয়েছে, সেগুলোর পূর্ণ উৎপাদন ক্ষমতাকে আমরা কাজে লাগাচ্ছি না, যার ফলে একদিকে আমাদের উৎপাদন কম হচ্ছে, অপরদিকে উৎপাদনের খরচ পড়ছে অনেক বেশি। সেজন্যই নিয়মিত রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য যতটুকু সময় দরকার, তাছাড়া বাদবাকি সময় আমাদের কলকারখানাগুলিকে 24 ঘন্টা চালু রাখা অপরিহার্য। অপর কথায়, প্রত্যেকটি কারখানায় 3 শিফটে কাজ করতে হবে। রাষ্ট্রায়ত্ত সেক্টরে যেসব কলকারখানা রয়েছে, সেগুলির প্রয়োজনীয়তা সমতা বিধান ও আধুনিকায়নের ব্যবস্থা করে যথাযথ উৎপাদনমুখী করে তুলতে হবে এবং এগুলিতে শুধু ততজন শ্রমিকই নিয়োজিত থাকবে যাদের প্রয়োজন মিল চালু রাখার জন্য অপরিহার্য। এই কার্যব্যবস্থার লক্ষ্য হচ্ছে ব্যয় সংকোচ এবং এজন্য একই সঙ্গে ব্যবস্থাপনার দায়িত্বে যারা রয়েছেন তাদের সংখ্যাও কমাতে হবে। রাষ্ট্রায়ত্ত শিল্প খাতে অপচয়ের মাত্রাও যথেষ্ট, বিশেষ করে কাঁচামালের পরিবহন ও গুদামজাতকরণ ব্যবস্থার ত্রুটি ও গাফলতির দরুন যে অপচয় হয় তার পরিমাণ খুবই বেশি। এ দিকটিতে আমাদের বিশেষ নজর রাখতে হবে, যাতে করে অপচয়ের পরিমাণ সর্বনিম্ন মাত্রায় কমিয়ে আনতে পারা যায়। এরপর রয়েছে রক্ষণাবেক্ষণ ও মেরামতের প্রশ্ন। এই ব্যাপারে মনোযোগ নেই বললেই চলে।
শ্রমিকরা যাতে তাদের নিজ নিজ মেশিনের যথাযথ যত্ন নিতে পারে সেজন্য তাদের অবিরাম প্রশিক্ষণ দিতে হবে, যার ফলে মেশিনের আয়ু বাড়বে। আমাদের রাষ্ট্রায়ত্ত খাতে যেসব শিল্প রয়েছে সেগুলির ব্যবস্থাপনার দিকটাও অত্যন্ত দুর্বল। এর ফলে শিল্পগুলি শুধু যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই নয়, এতে উৎপাদনের খরচও পড়ছে অনেক বেশি। দুর্বল ও অপদার্থ ব্যবস্থাপকদের অপসারিত করা তাই অপরিহার্য। এরপরে রয়েছে ইন্ধন শক্তির সমস্যা। কলকারখানা চালানোর জন্য দরকার বিদ্যুৎ এবং তেল গ্যাস। দেশ এই দুটোরই সরবরাহ ত্রুটিপূর্ণ এবং অপর্যাপ্ত। বিশেষ করে বিদ্যুতের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি প্রকট। আমাদের অত্যন্ত চড়া উৎপাদন খরচের অন্যতম প্রধান কারণ হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট। বিদ্যুতের এই ঘাটতি পূরণের একটা উপায় হলো সকল কলকারখানায় রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত একটা শিফট চালু করা, এবং এটা আমাদের করতেই হবে। এতে করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আয় বাড়বে এবং তা কাজের উন্নততর পরিবেশ সৃষ্টি করবে। প্রসঙ্গত, আণবিক শক্তি হবে আমাদের ভবিষ্যৎ ইন্ধন চাহিদা পূরণের মূল ভিত্তি। তাই আণবিক শক্তি উন্নয়নের জন্য আমাদেরকে এক ব্যাপক পরিকল্পনা প্রণয়ন করতে হবে। এবারে কি কি শিল্প প্রতিষ্ঠান আমাদের স্থাপন করা দরকার, কিংবা কোন কোন শিল্প প্রতিষ্ঠানের সংস্কার ও সম্প্রসারণ দরকার সেটা পরীক্ষা করে দেখা যাক। 1. সর্বপ্রথম যে দুটি শিল্প প্রতিষ্ঠানের সংস্কার ও সম্প্রসারণ অত্যাবশ্যক তা হলো জয়দেবপুরে মেশিন টুলস ফ্যাক্টরি এবং চট্টগ্রামে জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। দুটোতেই বাড়তি কিছু কিছু যন্ত্রপাতি বসানোর প্রয়োজন রয়েছে। এই মেশিন টুলস ফ্যাক্টরি ক্ষুদ্রাকায় অন্যান্য কিছু কলকারখানায় সহযোগিতায় বস্ত্রশিল্পের ও চিনি কলের জন্য প্রয়োজনীয় সব রকম যন্ত্রপাতি, পাম্প ইঞ্জিন ও অন্যান্য সব ধরনের ইঞ্জিন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য যন্ত্রপাতি সরবরাহ করতে সক্ষম হবে। 2. অপরদিকে জিইএম প্ল্যান্টে পল্লী বিদ্যুতায়নের জন্য প্রয়োজনীয় সব রকম বৈদ্যুতিক সরঞ্জাম এবং কয়েকটি জরুরি ধরনের ইলেকট্রনিক সামগ্রী তৈরি করতে পারা যাবে। 3. খুলনা শিপইয়ার্ডের ক্ষুদ্রাকায় সামুদ্রিক জাহাজ এবং উপকূলীয় ও অভ্যন্তরীণ নৌপথে চলাচলের উপযোগী সব রকম নৌযান তৈরি করার ক্ষমতা রয়েছে। এগুলির নির্মাণ ছাড়া এখানে রেলের ওয়াগন ও বগ লিফট এবং অন্যান্য কিছু অত্যাবশ্যক মেশিনও তৈরি করা সম্ভব। 4. সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপটির সমতা বিধান ও আধুনিকায়নের পর এতে প্রয়োজনীয় মেরামতি কাজ ছাড়া রেলের ওয়াগন ও বগি এবং রেলের অন্যান্য সরঞ্জাম তৈরি করাও সম্ভব হবে। 5. দেশের যে কোনো অস্ত্র নির্মাণ কারখানাটি বিদ্যমান অন্যান্য মৌলশিল্প প্রতিষ্ঠানগুলির সহযোগিতায় সেটির পক্ষে হালকা অস্ত্র ও কামান, আর্ম পার্সোনাল ক্যারিয়ার ও অন্যান্য সামরিক সরঞ্জাম তৈরি করা সম্ভব হবে। তার দ্বারা অভ্যন্তরীণ চাহিদা পূরণের সঙ্গে সঙ্গে আমরা বিদেশেও কিছু রপ্তানি করতে পারব। 6. প্রগতি ইন্ডাস্ট্রিজ এবং ডিজেল প্ল্যান্টকে যৌথভাবে কাজে লাগিয়ে আমরা বাস, ট্রাক ও মোটর কারের ইঞ্জিন, গিয়ারবক্স ও ট্রান্সমিশন সিস্টেম তৈরি করতে সক্ষম হব। 7. সব ধরনের কৃষি যন্ত্রপাতি আমরা যাতে দেশের ভেতরেই তৈরি করতে পারি সেজন্য আমাদের উদ্যোগী হতে হবে। আমাদের মেশিন টুলস ফ্যাক্টরি এবং ডিজেল প্ল্যান্টের মিলিত প্রচেষ্টায় সেচের জন্য প্রয়োজনীয় সব রকম পাম্প ও নলকূপ তৈরি করা সম্ভব। একইভাবে অন্যান্য ক্ষুদ্রাকায় কলকারখানার সহযোগিতায় এই মেশিন টুলস ফ্যাক্টরি হালকা ধরনের ট্রাক্টর ও পাওয়ার টিলারও নির্মাণ করতে পারবে। 8. চিনি সংকট এড়ানোর জন্য দেশের ভেতরে আরও বেশি চিনিকল স্থাপন করা দরকার। এর জন্য প্রয়োজনীয় যে কন্ট্রোল সিস্টেম এবং অন্যান্য যে সব অপরিহার্য সরঞ্জাম তৈরি করা আমাদের পক্ষে সম্ভব নয়, শুধু সেগুলির আমদানি ছাড়া বাদবাকি সবকিছু আমাদের দেশেই উৎপাদন করতে হবে। 9. ডিজেল বাসের তুলনায় ট্রলি বাস চালানোর খরচ যেহেতু অনেক কম, সেজন্য আমাদের ট্রলি বাস উৎপাদনের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে আরও বেশি সংখ্যায় মোটরসাইকেল ব্যবহার ও স্কুটার তৈরির কাজেও আমাদের হাতে নিতে হবে। 10. আমাদের গ্রামাঞ্চলে এবং শহরেও লোকজনকে তাদের যাতায়াতের জন্য আরও বেশি করে বাইসাইকেল ব্যবহার করতে উৎসাহী করতে হবে। বিশ্ববাজারে তেলের দাম যেহেতু হু হু করে বাড়ছে, তার প্রেক্ষিতে এটা আমাদের জন্য অপরিহার্য। বাইসাইকেলের এই চাহিদা পূরণের জন্য দেশের ভেতরেই তা বিপুল সংখ্যায় তৈরি করা দরকার। 11. চামড়া শিল্পে আমাদের অগ্রগতি আশাব্যঞ্জক নয়। কাঁচা চামড়ার বদলে আমরা যাতে পাকা ও আধা পাকা চামড়া রপ্তানি করতে সক্ষম হই সেজন্য দেশের চামড়া কারখানাগুলির সংস্কার সাধন ও আধুনিকায়ন দরকার। সেই সঙ্গে আরও বেশ কিছু নতুন চামড়া কারখানা স্থাপনেরও আমাদের দরকার হবে। 12. বিদেশে উন্নতমানের জুতার ভালো বাজার রয়েছে। আমরা যাতে মজবুত ও উন্নতমানের জুতা রপ্তানি করতে পারি সেজন্য দেশের জুতা শিল্পকে রপ্তানিমুখী করে তুলতে হবে। 13. আন্তর্জাতিক বাজারে সিমেন্ট ক্রমশ দুষ্প্রাপ্য হয়ে পড়েছে, অথচ নির্মাণমূলক কাজের জন্য আমাদের সিমেন্টের চাহিদা দিন দিন বাড়ছে। কাজেই দেশের ভেতরে জয়পুরহাট ও সিলেটে চুনাপাথরের যে বিপুল সঞ্চয় রয়েছে তার ভিত্তিতে আমাদের আরও বেশ কয়েকটি সিমেন্ট কারখানা স্থাপনের উদ্যোগ নিতে হবে। 14. অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য আমাদের আরেকটি ইস্পাত কারখানা স্থাপন করতে হবে।
15 আমাদের ভূগর্ভে প্রাকৃতিক গ্যাসের যে বিপুল সঞ্চার রয়েছে তার পূর্ণ সদ্ব্যবহার আমাদের অবশ্যই করতে হবে। আমাদের তাই গ্যাস ভিত্তিক পেট্রোকেমিক্যাল শিল্প ও কমপ্লেক্স গড়ে তুলতে হবে, যার মাধ্যমে আমরা পাবো নানা ধরনের সামগ্রী, যেমন কৃত্রিম তন্তু, সিএনজি, এলএনএইচ, এলপিজি, মিথেন, পেট্রোল ইত্যাদি। আমাদেরকে মৌল রাসায়নিক দ্রব্য উৎপাদনকারী শিল্প স্থাপন করতে হবে, যাতে করে দেশের বিভিন্ন শিল্পের রাসায়নিক চাহিদা আমরা নিজেরাই মেটাতে পারি এবং শুধুমাত্র অপরিহার্য ক্ষেত্রে রাসায়নিক দ্রব্য আমদানি সীমিত রাখতে পারি। 16 কীটনাশক ঔষধ আমাদের দেশেই উৎপাদন করতে হবে। আমাদের দ্বিগুণ খাদ্য উৎপাদনের লক্ষ্য অর্জনের জন্য এটা অত্যাবশ্যক। 17 দেশে যত তাড়াতাড়ি সম্ভব সব ধরনের দরকারি ইলেকট্রিকের সরঞ্জাম তৈরি ব্যবস্থা আমাদের করতে হবে। 18 আমাদের অত্যন্ত দ্রুত ইলেকট্রিক শিল্প গড়ে তুলতে হবে, যার মাধ্যমে আমরা অতি প্রয়োজনীয় ইলেকট্রিক সরঞ্জাম, ট্রানজিস্টর, রেডিও, টেলিভিশন, রেফ্রিজারেটর ইত্যাদি উৎপাদন করতে সক্ষম হব। 19 আমাদের একমাত্র নিউজ প্রিন্ট কারখানার সমীকরণ ও আধুনিকায়নের সঙ্গে সঙ্গে এরকম কয়েকটি মিল স্থাপন করা দরকার। জুট কাটিং এর সাহায্যে আমাদের মণ্ড তৈরির কারখানা স্থাপনেরও উদ্যোগ নিতে হবে। 20 সরকারি ও বেসরকারি উভয় খাতেই আমাদের খাদ্য প্রক্রিয়াজাতকরণ, বিশেষ করে মাছ প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলার আশু ব্যবস্থা গ্রহণ করতে হবে। 21 অদূর ভবিষ্যতে আমরা লাখ লাখ টন খাদ্যশস্য বিদেশে রপ্তানি করতে সক্ষম হব। এই রফতানির জন্য অসংখ্য চটের ব্যাগ তৈরি করা দরকার হবে। সেজন্য পাট শিল্পকে আরো সম্প্রসারিত করা সম্ভব হবে। 22 দেশের বনাঞ্চলে কাঠের আসবাবপত্র তৈরির কারখানা স্থাপনের চমৎকার সুযোগ রয়েছে, এদিকে আমাদের নজর দিতে হবে। 23 আমাদের যত তাড়াতাড়ি সম্ভব নভোটেক্স ও জুটন উৎপাদনের কারখানা স্থাপনের ব্যবস্থা নিতে হবে। এই শিল্পের বিকাশ তুলা আমদানির পরিমাণ কমাবে এবং কম দামি বস্ত্র উৎপাদন করতে সাহায্য করবে। বেসরকারি খাতে বিশেষ ধরনের পাটজাত সামগ্রীর কারখানা স্থাপনকে আরও উৎসাহ প্রদান করতে হবে। আমাদের বাসস্থান নির্মাণ সমস্যার সমাধান কল্পে আমাদেরকে পর্যাপ্ত গৃহ নির্মাণ সামগ্রী উৎপাদন নিশ্চিত করতে হবে এবং এ জাতীয় শিল্প সারা দেশে সমতার ভিত্তিতে প্রতিষ্ঠা করতে হবে। 24 পাট ও পাটখড়ির সাহায্যে নির্মাণ কাজের জন্য প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী আমাদের উৎপাদন করতে হবে, তা আমাদের অভ্যন্তরীণ সারা দেশে সমতার ভিত্তিতে প্রতিষ্ঠা করতে হবে। 25 দেশের বিভিন্ন শিল্পে উৎপাদনের সহায়ক হিসেবে প্লাস্টিক শিল্পের বিকাশ ঘটানো অত্যাবশ্যক এবং তা আমাদের করতে হবে। 26 আমাদের মেশিন টুলস ফ্যাক্টরি, ডিজেল প্ল্যান্ট এবং শিপইয়ার্ডে উৎপাদনের যে সুযোগ রয়েছে তাকে কাজে লাগালে আমরা সব ধরনের মেরিন ইঞ্জিন ও নৌ সরঞ্জাম তৈরি করতে পারবো। 27 দেশে বীক্ষণ শিল্পের কোনো অস্তিত্ব নেই বললেই চলে। মোটামুটিভাবে চশমার যাবতীয় সরঞ্জাম যাতে দেশে উৎপাদন করা সম্ভব হয় সেদিকে নজর দিতে হবে। 28 অভ্যন্তরীণ চাহিদা পূরণ ও রপ্তানির স্বার্থে কাঁচ ও ফাইবার গ্লাস শিল্প সম্প্রসারণের প্রয়োজন আমাদের রয়েছে। 29 দেশের রেশম শিল্প সম্প্রসারণ সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। প্রত্যেকটি গ্রামের বাড়িতে কুঠির শিল্পের আকারে তা করা যেতে পারে। 30 বৃহদাকার দেশি নৌকা তৈরির শিল্প যথেষ্ট সংগঠিত নয়। মৎস্য চাষ আহরণ ব্যবস্থার উন্নয়নের স্বার্থে দেশি নৌযান শিল্পকে আরও সুসংগঠিত করতে হবে। 31 আমাদের আরো অনেক বস্ত্র ও সুতা কারখানা দরকার। রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি খাতে বস্ত্র কারখানার যন্ত্রপাতি স্বদেশী নির্মাণের ব্যবস্থা করতে হবে। 32 অনুরূপভাবে হস্তচালিত তাঁত শিল্পের জন্য প্রয়োজনীয় সকল যন্ত্রপাতিও দেশে তৈরির ব্যবস্থা করা দরকার। 33 দেশে পরীক্ষামূলক রাবার চাষ সাফল্যমণ্ডিত হয়েছে। অতঃপর নিজস্ব উৎপাদনের সাহায্যেই আমরা আমাদের রাবারের চাহিদা মেটাতে পারবো। কাজেই এখন রাবার ভিত্তিক শিল্প গড়ে তোলার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের সময় আমাদের এসেছে। 34 চা শিল্পেরও সম্প্রসারণ ও আধুনিকায়ন আবশ্যক। 35 ভিটামিন উৎপাদনের তুলনায় তা মোটেও যথেষ্ট নয়। আমাদের নতুন নতুন অনেক রাস্তা, সড়ক নির্মাণ করতে হবে এবং এ কাজ ত্বরান্বিত করার জন্য আরো কয়েকটি ভিটামিন প্ল্যান্ট স্থাপন করা দরকার। 36 অভ্যন্তরীণ চাহিদা পূরণ এবং রপ্তানির স্বার্থে আমাদের টেলিফোন শিল্পকে আরো সম্প্রসারিত করা দরকার। টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নতি ও ব্যাপকতর টেলিফোন সার্ভিস প্রদানের জন্য টেলিফোনের তার ও অন্যান্য সরঞ্জাম এবং ক্ষুদ্রাকার এক্সচেঞ্জ দেশের ভেতরে উৎপাদন করতে হবে। 38 চট্টগ্রাম ও মংলা বন্দর এবং ঢাকায় নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবাধ বাণিজ্য এলাকা গড়ে তোলার কাজ ত্বরান্বিত করতে হবে, তা বিদেশি ও দেশি পুঁজি বিনিয়োগকে উৎসাহিত করবে। 39 অফিস ও বাসগৃহের জন্য নিত্য প্রয়োজনীয় কিছু উপকরণ যেমন সিলিং ফ্যান, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ইত্যাদি দেশের ভেতরেই উৎপাদন করতে হবে। আগামী 2 বছরের মধ্যে এসবের উৎপাদনের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন আমাদের লক্ষ্য এবং তারপর থেকে এসবের আমদানি বন্ধ করে দিতে হবে। 40
বর্তমানে আমরা যতটুকু কারিগরি উৎকর্ষ অর্জন করেছি তার দ্বারা চলচ্চিত্র শিল্পের জন্য প্রয়োজনীয় প্রজেক্টর ও অন্যান্য সরঞ্জাম তৈরির কাজে আমাদের হাত দেওয়া উচিত। ৪১ আলপিন থেকে শুরু করে ডুপ্লিকেটিং মেশিন ও সুই থেকে শুরু করে সেলাই মেশিন পর্যন্ত সব রকম নিত্য প্রয়োজনীয় সামগ্রী আমাদের দেশেই তৈরি করতে হবে। ৪২ ছোট ছোট ছাপা কারখানার যন্ত্রপাতি ও সরঞ্জাম এখন আমাদের দেশেই তৈরি করা সম্ভব। ৪৩ উপরোক্ত লক্ষ্য ও সম্ভাবনার প্রেক্ষিতে আগামী কয়েক বছর আমাদের কি কি যন্ত্রাংশ আমদানি করা অপরিহার্য সেই সম্পর্কে একটা সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন করতে হবে। তৈরি সামগ্রী ও যন্ত্রপাতি আমদানির ওপরও পরিকল্পিতভাবে নিষেধাজ্ঞা আরোপ করা দরকার হবে। এর ফলে প্রতিষ্ঠিত শিল্পসমূহের উৎপাদন বৃদ্ধি এবং তৈরি জিনিসের গুণগত মানের উন্নয়ন উৎসাহিত বোধ করবে। মোট কথা, আমাদের শিল্পায়ন ও যন্ত্রপাতি সম্প্রসারণের লক্ষ্য হচ্ছে আমাদের শিল্প উৎপাদনের ক্ষমতা পূর্ণ বিকাশ ঘটানো, যাতে করে আমরা দেশের ভেতরে আমাদের কাঁচামালকে পুরোপুরি কাজে লাগাতে পারি এবং তা থেকে তৈরি পণ্য সামগ্রীর সাহায্যে আমাদের নিজস্ব চাহিদা পূরণের পরও কিছুটা বিদেশে রপ্তানি করতে পারি। শিল্পক্ষেত্রে এই উন্নয়ন ও সম্প্রসারণের ফলে আরও অনেক বেশি লোকের কর্মসংস্থান হবে। তাছাড়া আমাদের শিল্প উৎপাদন ক্ষমতার পূর্ণ ব্যবহার করতে পারলে খরচও অনেক কম পড়বে, যার ফলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক দরে আমরা আমাদের পণ্য সামগ্রী বেচতে পারবো। যে শিল্পায়নের কথা আমরা বলছি, কুটির শিল্প সহ ভারী, মাঝারি ও হালকা সকল শিল্পই তার আওতাভুক্ত। অনেকে বলে থাকেন বাংলাদেশ যেহেতু কৃষিপ্রধান, অতএব কৃষি উন্নয়নই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। কিন্তু এই সস্তা স্লোগানে বিভ্রান্ত হলে আমরা ভুল করব। আমরা নিঃসন্দেহে একটি কৃষিপ্রধান দেশ, কিন্তু আমাদের সমান গুরুত্ব আরোপ করতে হবে। সেই মূল্যবান সময় আমাদের ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে, তা পুনরুদ্ধারের জন্য স্বল্পতম সময়ে শিল্পের দ্রুততম বিকাশ আমাদের লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে সরকারি খাতে শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বেসরকারি খাতে শিল্প স্থাপনের প্রতিও আমাদের অবশ্যই পূর্ণ সমর্থন প্রদান করতে হবে। শিল্পক্ষেত্রে সামগ্রিক বিকাশের গতির প্রতি আমাদের সার্বক্ষণিক নজর রাখতে হবে এবং আমরা সত্যি সত্যি সামনে এগোচ্ছি না পিছিয়ে পড়ছি, মাঝে মাঝেই সেটা পর্যালোচনা করে দেখার দরকার হবে। শিল্পক্ষেত্রে এই বিপ্লবকে সফল করে তোলার জন্য শ্রমিকদের সার্বিক কল্যাণমূলক একটি বিস্তারিত কর্মসূচি আমাদের অবশ্যই হাতে নিতে হবে। শ্রমক্ষেত্রে উন্নয়নের প্রসঙ্গ নিয়ে আমাদের আলাদা করে চিন্তাভাবনা করতে হবে এবং একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে শিল্পক্ষেত্রে সুস্থ পরিবেশ ছাড়া শিল্পায়নের লক্ষ্য অর্জন সম্ভব নয়। সুতরাং দেখা যাচ্ছে কৃষি ও শিল্প উভয় ক্ষেত্রে সমান অগ্রগতি বাংলাদেশের জাতীয় লক্ষ্য হওয়া উচিত এবং তার জন্য দেশের বিপুল জনশক্তিকে বৈজ্ঞানিক ভিত্তিতে সুসংগঠিত ও প্রশিক্ষিত করে তোলা অপরিহার্য।